মনের মধ্যে একরাশ আশঙ্কা নিয়ে বাড়িতে পা রাখল মেহরিন। পিছু পিছু সবতিতে হেঁটে এলো শাওন। মেহরিনের মা সুফিয়া বেগম মেয়ের পিছু পিছু শাওনকে দেখে বেশ অবাক হলেন। শাওন যে আসবে তা তিনি জানতেন না মোটেও। তড়িঘড়ি করে রান্নাঘর হতে বেরিয়ে এলেন তিনি। আঁচলে হাত মুছে শুধালেন, আরে আব্বা, তুই? মেহুর সাথে? খালাম্নিকে দেখে একগাল হাসল শাওন। ধপ করে সোফায় বসে গা এলিয়ে দিয়ে বলল, হ্যাঁ খালাম্নি, চলে এলাম। এখন থেকে এখানেই থাকার প্ল্যান করেছি আমি। মা, বাবা কোথায়? শাওনের কথার মাঝেই ঢুকে গেল মেহরিন। সুফিয়া বেগম বিরক্ত হলেও কিছু বললেন না। শাওনের হাতে পানির গ্লাস তুলে দিতে দিতে বললেন, দেখ কই গেল। কে জানি ফোন দিল, সেটা নিয়েই ঘরে চলে গেল। মেহরিনের বুকটা ধক করে উঠল। ফোন? আদ্রিয়ান কি তবে সত্যিই ফোন করেছে? কথাখানা ভাবতে গিয়ে মুহূর্তেই গলা শুকিয়ে এলো মেহরিনের। কাঁপা কাঁপা চোখে বাবার ঘরের দিকে একবার তাকাল সে। দরজাটা বন্ধ। ভেতর থেকে কোনো আওয়াজও আসছে না। আমি রুমে যাচ্ছি। কথাটা বলেই আর দাঁড়াল না মেহরিন। প্রায় দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। বিছানার উপবসে কয়েক মুহূর্ত হাঁপাতে লাগল সে। মাথার মধ্যে একই চিন্তা ঘুরপাক খাচ্ছে। যদি বাবা সব জেনে যায়, যদি আদ্রিয়ান স্যার সব বলে দেয়, যদি আজকেই আমার জানাজা হয়ে যায়। বিরক্ত হল মেহরিন। শেষের কথাগুলো ভাবতেই নিজের মাথায় আলতো করে চাপড় মারল সে। বিড়বিড় করে আওড়াল, হায় আল্লাহ! কেন যে ওই মেসেজটা পাঠাতে গেলাম। অনেকক্ষণ অস্থির হয়ে বসে থাকার পর ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে গেল মেহরিন। ঠান্ডা পানি মুখে দিতেই কিছুটা স্বস্তি পেল। তবে বুকের ধুকপুকানি একটু কমল না। প্রায় ২০ মিনিট পর ফ্রেশ হয়ে বের হল সে। ভেজা চুল তোয়ালে দিয়ে মুছতে মুছতে বিছানার দিকে এগোতেই হঠাৎ ফোনে মেসেজের শব্দ ভেসে এল। কপাল কুঁচকে গেল মেহরিনের। আদ্রিয়ানের কথা মনে পড়তেই তার বুকের ভেতরটা আবারও ধড়াস করে উঠল। ধীরে ধীরে ফোনটার দিকে তাকাল সে। স্ক্রিনে জ্বলজ্বল করছে একটি নোটিফিকেশন। নাম দেখে মুহূর্তেই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তার। ইয়া আল্লাহ! কাঁপা হাতে ফোনটা তুলে নিল মেহরিন। তার আঙুল পর্যন্ত কাঁপছে তীব্র ভয়ে। অনেক সাহস সঞ্চয় করে মেসেজটা খুলতেই তার চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল। হেই সুইটহার্ট! মেসেজটা দেখে মেহরিনের চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম হল। হাতের ফোনটা প্রায় ফেলে দিচ্ছিল সে। কয়েক মুহূর্ত হাঁ করে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। অতঃপর কাঁপা কাঁপা আঙুলে টাইপ করল, আপনি? আপনি কি আমায় চেনেন? মেসেজটা সেন্ড হতেই বুকের ধুকপুকানি আরও বেড়ে গেল মেহরিনের। ঘামতে লাগল মেয়েটা। কয়েক সেকেন্ড পরই রিপ্লাই এলো, তুমি তো আমায় চিনো, তাই না? মেহরিন থমকে গেল সেই কথায়। ভ্রু কুঁচকে গেল তার। কথাটার মানে কি? সে শুকনো ঢোক গিলে আবার লিখল, আমি কিছু বুঝতে পারছি না। মেহরিন মেসেজ পাঠালেও কয়েক সেকেন্ড কোনো রিপ্লাই এলো না ওপাশ থেকে। মেহরিন অপেক্ষা করছিল রিপ্লাইয়ের। কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও উত্তর এলো না। সে ভাবল উত্তর আসবে না। তাই ফোন বিছানায় ছুঁড়ে ফেলতে হাত তুলতেই টুং করে আবারও শব্দ হল। মেহরিন ভরকে গিয়ে মেসেজটা ওপেন করল। বুঝতে পারছ না? নাকি বুঝতে চাইছ না? শুরুটা তুমিই করছো সুইটহার্ট, শেষটা আমিই করব। মেসেজটা দেখে মেহরিন ধপ করে বিছানায় বসে পড়ল। সে বেশ বুঝে গেছে আদ্রিয়ান তাকে আর ছাড়বে না। নিশ্চয়ই চিনেও ফেলেছে তাকে। মেহরিনের বড্ড কাঁদতে ইচ্ছে হল। সেদিনের প্রতিশোধ নিতে গিয়ে নিজেই যে নিজের পায়ে কুড়াল মেরে বসেছে তা বুঝতে আর বাকি রইল না। বেইবি, কি করছিস? ভাবনার মাঝেই দরজার ওপাশ থেকে ভেসে এলো এহেন স্বর। কপাল কুঁচকে নিল মেহরিন। বুঝতে পারল দরজার ওপাশ থেকে নক করে যাচ্ছে শাওন।
শাওনের মুখে বেবি ডাকটা শুনে আচমকা বড রাগ হল তার। মনে পড়ল আদ্রিয়ানের কেবিনে উপস্থিত থাকা সেই রমণীটির কথা। আর মনে হতেই ভীষণ রাগ হল তার। কি নোকামই না করে আদ্রিয়ানকে সে বেইবি বলে ডাকল। আর আদ্রিয়ানও কিচ্ছু বলল না। উফ, কি করছিস বেইবি? আর ইউ ওকে না? দরজা খুলছিস না কেন? পুনরায় সে শব্দে মেহরিন দাঁতে দাঁত চেপে দরজার পানে এগিয়ে গেল। সপাটে দরজা খুলে আচমকা শাওনের ঝাঁকড়া চুলের মুঠি চেপে ধরল সে। তীব্র ব্যথায় কুঁকিয়ে উঠল শাওন। আহা, কি করছিস? মেহু, ছাড়। ছাড়ব না। হা রামজাদা, বেইবি কাকে বলছিস তুই? কোন অ্যাঙ্গেলে আমাকে বেইবি মনে হয়? বাচ্চা আমি? বাচ্চা ভাবছিস আমায়? মেহরিন আচমকা শাওনকে ছেড়ে সামনে দাঁড়িয়ে নিজেকে দেখাতে দেখাতে বলল, দেখ রে গরু, বাচ্চা নয় আমি। উল্টো আর একটা বাচ্চা পয়দা করার ক্ষমতা রাখি আমি, দেখ ভালো করে দেখ। কথাটা শেষ করেই বিজয়ের ভঙ্গিতে দাঁড়িয়ে রইল মেহরিন। অন্যদিকে শাওন কয়েক সেকেন্ড হা করে তাকিয়ে রইল তার দিকে। কি? অতঃপর নিজের দুই কান চেপে ধরল সে। চিৎকার দিয়ে ডেকে উঠল খালাম্নিকে। খালাম্নি, খালাম্নি, তোমার মেয়ে দিন দিন তারকাটা হয়ে যাচ্ছে। মাথার সব তার ছিঁড়ে গেছে। দেখো কি অদ্ভুত কথা বলছে। চুপ কর, বলে আবারও শাওনের মাথায় একটা গাঁট্টা বসিয়ে দিল মেহরিন। শাওন ব্যথায় চোখমুখ খিঁচে নিল। আউচ! ব্যথাতুর আওয়াজ করেই ফের বলল, আমি তোকে দেখতে এসেছি, আর তুই আমাকে এভাবে মারছিস? মেরে দিবি নাকি? আর একবার বেইবি বললে সত্যিই মেরে ফেলব তোকে। শাওন তড়িঘড়ি করে দুই হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গি করল। অতঃপর সশব্দে আওড়াল, ওকে ওকে, আর বলবো না। এই জীবনেও আর বেইবি বলবো না। গুড। সন্তুষ্ট হয়ে মাথা নাড়ল মেহরিন। শাওন বিরক্তিকর শ্বাস ফেলে বেরিয়ে গেল মেহরিনের ঘর ছেড়ে। বেচারা যতই মেহরিনকে একটু নিজের দিকে টানতে চায় ততবারই ফেল করে বসে। অন্যদিকে ঠিক সেই সময় শহরের অভিজাত এলাকায় অবস্থিত চৌধুরী ম্যানশনের বিশাল ড্রয়িংরুমে বসেছিলেন আশিক চৌধুরী ও তার স্ত্রী সাহেলা চৌধুরী। আশিক চৌধুরী সংবাদপত্রে চোখ বুলাচ্ছিলেন, আর সাহেলা চৌধুরী বিরস মুখে সোফায় বসে ফল কাটছিলেন। বাড়িটা বড্ড ফাঁকা তাদের। একমাত্র ছেলে আদ্রিয়ান চৌধুরী ছাড়া আর কোন দ্বিতীয় সন্তান নেই। ছেলেটাকে বিয়ে দিতে চাইলেও সেদিকে তার কোন ধ্যান নেই। আর সেই বিষয়ে কথা বলতে বলতে থেমে গেছেন তারা। একটু আগেই স্বামী-স্ত্রী ঝগড়া করেছেন ছেলের বিয়ে নিয়ে। সাহেলা চৌধুরী স্বামীকে বলেছিলেন, যেভাবে পারো ছেলেকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তবে আশিক চৌধুরী ব্যর্থ হন স্ত্রীর কথা রাখতে। আর তাই জন্যই দুজন কপোতপতি প্রথমে ঝগড়া করে এখন বিরস মুখে বসে আছেন। কথা বলছেন না একে অপরের সাথে। ঠিক তখনই নীরবতার বুক চিরে সামনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল আদ্রিয়ান। গটগট করে হেঁটে এসে কোটটা সোফায় রাখল সে। ছেলেকে দেখে উজ্জ্বল হয়ে উঠল সাহেলা চৌধুরীর মুখ। ভাবল ছেলেকে বিয়ের কথা আবারও একবার বলবে। জানে, বললে নিশ্চয়ই আবারও বকা খেতে হবে, তবু বলবেন বলে ঠিক করলেন তিনি। হাসি হাসি মুখ করে ডেকে উঠলেন ছেলেকে। এই তো আমার ছেলে। বাবা, একটা কথা বলবো তোকে। হুম। সংক্ষিপ্ত উত্তর দিল আদ্রিয়ান। আশিক চৌধুরী বুঝলেন স্ত্রী কি বলতে পারে, তাই আগেভাগেই চোখের ইশারায় বারণ করলেন বিয়ের কথা না বলতে। ছেলে সবে ফিরেছে, এখন রেগে গেলে কি হবে? স্বামীর চোখের ইশারায় চুপসে গেলেন সাহেলা চৌধুরী। প্রসঙ্গ পাল্টে মলিন মুখে জিজ্ঞেস করলেন, খেয়েছ কিছু? না। দেখেছ ছেলের কাণ্ড? না খেলে শরীর খারাপ করবে তো বাবা। স্নেহ মিশ্রিত কণ্ঠে বললেন সাহেলা চৌধুরী। আদ্রিয়ান সোফায় বসে ফোন বের করল। কয়েক সেকেন্ড স্ক্রিনে কিছু টাইপ করতেই আশিক চৌধুরীর ফোনে টুং করে শব্দ হল। কপাল কুঁচকে ফোন বের করলেন তিনি। একটি নাম্বার পাঠিয়েছে আদ্রিয়ান। আশিক চৌধুরী অবাক হয়ে বললেন,
এটা কার নাম্বার? আদ্রিয়ান বাবার পানে তাকাল। নির্বিকার গলায় উত্তর দিল, তোমাদের বোমাকে ঘরে আনার ব্যবস্থা করো। এটা শ্বশুর মশাইয়ের নাম্বার। কথাটা শুনে আশিক চৌধুরীর হাত থেকে প্রায় ফোন পড়ে যাওয়ার উপক্রম হল। চোখজোড়া বড় বড় হয়ে গেল তার। যেই ছেলেকে জোর করেও বিয়ে করাতে পারছেন না, সেই ছেলে আজ তাকে এরূপ কথা বলল। কি? সাহেলা চৌধুরীও হাতের ছুরিটা নামিয়ে বিস্ফারিত চোখে তাকালেন। ভুল শুনলেন কিনা যাচাই করার জন্য চোখ ঘষলেন। আদ্রিয়ান, তুই কি বললি? বাবার কথায় আদ্রিয়ান শান্ত ভঙ্গিতে সোফায় হেলান দিল। যেটা শুনেছ। তোর তোর পছন্দের মেয়ে আছে, তাই বিয়ে করছিস না? আশিক চৌধুরীর গলায় স্পষ্ট অবিশ্বাস। আদ্রিয়ানের ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটে উঠল। বিড়বিড় করে বলল, মনে হয় আছে। ব্যাপারটা বুঝে উঠতে না পেরে হতভম্ব হয়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলেন আশিক চৌধুরী আর সাহেলা চৌধুরী। আদ্রিয়ান শেষবে পাত্তা না দিয়ে কোট তুলে উপরের দিকে পা বাড়াল। নিচে রেখে গেল হতভম্ব হয়ে যাওয়া বাবা মাকে। সকাল সকাল ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছে মেহরিন। বিছানার উপর এলোমেলো হয়ে পড়ে আছে বইখাতাসহ বেশ কিছু পোশাক। আয়নার সামনে দাঁড়িয়ে কানে দুল পড়তে পড়তে নিজের চুলগুলো ঠিক করছিল সে। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন সুফিয়া বেগম। মেহরিন আয়নার প্রতিফলনে মাকে দেখতে পেয়ে কপাল কুঁচকে নিল। কি ব্যাপার? সকাল সকাল আমার রুমে? সুফিয়া বেগম ধীর পায়ে এসে বিছানার বসলেন। খানিক সময় মেয়েকে পরখ করে বললেন, ভার্সিটি যাচ্ছিস? ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে উত্তর দিল মেহরিন। হুম। কিছু বলবে? সুফিয়া বেগম কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, আজ যেতে হবে না, বাসায় থাক। মুহূর্তেই হাত থামিয়ে দিল মেহরিন। কেন? বাড়িতে মেহমান আসবে। মেহরিন ঘুরে দাঁড়াল। পানির গ্লাস হাতে তুলে তা পান করতে করতে বলল, মেহমান আসবে তো কি হয়েছে? আমি ভার্সিটি যাব। আজকে তোকে দেখতে পাত্রপক্ষ আসবে। কথাটা শুনে ঠিক যেই মুহূর্তে পানি খেতে যাচ্ছিল মেহরিন, সেই মুহূর্তেই বিষম খেয়ে কাশতে শুরু করল। খক খক খক। সুফিয়া বেগম বিরক্ত হয়ে পানির গ্লাস নামিয়ে মেয়ের পিঠে চাপড় মারতে শুরু করলেন। কয়েক সেকেন্ড কেটে গেলে পুনরায় পানির গ্লাস হাতে ধরিয়ে দিয়ে বললেন, ধীরে খা। মেহরিন কাঁপা হাতে গ্লাসটা নামিয়ে রাখল। তার শরীর কাঁপছে। মায়ের কথায় মাথা ঘুরছে কেমন। পাত্র তাকে দেখতে আসবে আজ। মেহরিন চোখ কচলে পুনরায় মাকে বলল, কি বললে তুমি? পাত্রপক্ষ আসবে? কেন আসবে? তোকে দেখতে। কেন দেখতে? বিয়ে করার জন্য। মেহরিন এমন মুখ করল যেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর খবরটা শুনেছে। সে মায়ের হাত ধরে বলে উঠল, না। মানে? মানে না? কি না? বিয়ে না। কেন? কারণ আমি বিয়ে করছি না। সুফিয়া বেগম চোখ পাকালেন। মেয়ের হাত ছেড়ে বিরক্ত বদনে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন। পরিস্থিতি খানিক গম্ভীর হয়ে পড়ল। সুফিয়া বেগম চোখমুখ খিঁচে বললেন, তোকে কেউ জিজ্ঞেস করেছে? মেহরিন কাঁদো কাঁদো মুখে চট করে উত্তর করল, অবশ্যই করবে। বিয়ে আমার, মতামতও আমার। বেশি কথা বলিস না। আমি বিয়ে করব না। করবি? করব না। করবি? করব না। করবি? না। হ্যাঁ। না। হ্যাঁ। না মানে না। মেহরিনের কথায় শেষমেশ বিরক্ত হয়ে মাথায় হাত দিলেন সুফিয়া বেগম। এই মেয়ে যে সোজা কথা শোনার মানুষ না তা তিনি জানেন। আল্লাহ! এই মেয়েকে নিয়ে আমি কি করি? মেহরিন দুই হাত কোমরে রেখে দাঁড়িয়ে রইল। দেখো মা, আমি এখনো পড়াশোনা করছি। এখন আমার বিয়ে টিয়ে করার কোনো ইচ্ছা নেই।
সুফিয়া বেগম বোঝানোর ভঙ্গিতে বললেন, ওরা শুধু দেখতে আসবে। মেহরিন চোখমুখ কুঁচকে নিল। আমি কি জাদুঘরের কোন মূল্যবান পাথর অথবা হিরে জহরত যে ওরা আমায় পরিদর্শন করে আসবে? দেখতে দিব না আমাকে? দিবি? জেদ ধরে বসে মেহরিন। দিব না। দিবি? না? হ্যাঁ। সুফিয়া বেগম এবার সত্যি সত্যিই রেগে গেলেন। চিৎকার করে বলে উঠলেন, আমি কোনো কথা শুনতে চাই না। দুপুরের মধ্যে তৈরি হয়ে থাকবি। কথাটা বলেই ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। মেহরিন হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড পর ধপ করে বিছানায় বসে পড়ল সে। কপালে বিরক্তির ছাপ। ইয়া আল্লাহ! এরা আমারে বেঁচে দিচ্ছে। আমি কি এতই বেশি খেতাম? দিনে তো মাত্র ৭ বারই ভাত খাই। বেশি এটা? মাথার চুল খামচে ধরল মেহরিন। বিড়বিড় করে বলল আরও অনেক কথা। এর মধ্যেই ফোন বেজে উঠল। তার ভাবনার জগৎ থেকে ছিটকে বেরিয়ে এল রমণী। তাকালো স্ক্রিনে ভেসে উঠা নাম্বারটার পানে। শিফা কল দিয়েছে বুঝতে পেরেই চট করে হাত বাড়াল ফোনের পানে। কল রিসিভ করতেই ওপাশ থেকে চিৎকার ভেসে এলো, এই মেহু! কোথায় তুই? মেহরিন ফোন খানিকটা আলগা করল কান হতে। অতঃপর হতাশার স্বরে আওড়াল, আমার জীবন ধ্বংস হয়ে গেছে রে। ওপাশে শিফা কপাল কুঁচকে নিল। কপালে স্লাইড করতে করতে জানতে চাইল, আবার কি হল? মেহরিন মুখখানা কুঁচকে উত্তর করল, পাত্র আসবে। ২ সেকেন্ড নীরবতা কাটল দুবান্ধবীর মধ্যে। তারপর কি হ? শিফার চিৎকারে ফোনটা কান থেকে সরিয়ে নিল মেহরিন। দাঁতে দাঁত চেপে বলল, চিল্লাস না। পাত্র আসবে মানে? আমাকে দেখতে? তুই রাজি? না। আন্টি? হ্যাঁ। আঙ্কেল? হ্যাঁ। শিফা হতাশ হয়ে বলল, তাহলে তুই শেষ। ধন্যবাদ, গম্ভীর গলায় বলল মেহরিন। শিফা খিলখিল করে হেসে উঠল। অতঃপর বলল, শোন, ভার্সিটিতে যাস না? যাব না? না। তাহলে? বিউটি পার্লারে যাবি। শিফার কথায় মেহরিনের চোখ জোড়া বড় হয়ে এল। একেই পাত্রের চিন্তায় মাথা খারাপ হচ্ছে, এ আবার বিউটি পার্লারের কথা বলছে। মাথা ঠিক আছে শিফার? মেহরিন কপাল কুঁচকে নিল। বিরক্তিকর শ্বাস ফেলে বলল, কি বলছিস? মাথা ঠিক আছে? হ্যাঁ। যা বলছি ভেবেই বলছি। দেখ, তোর মা বাবা যখন বলছে পাত্র আসবে তাহলে আসবেই। তুই আটকাতে পারবি না। কিন্তু পাত্র যদি আসেই তাহলে তোকে সুন্দর দেখাতে হবে না? তোরও তো একটা প্রেস্টিজ আছে বল। মেহরিন মাথা চুলকাতে লাগল শিফার কথায়। বান্ধবী তার খুব একটা ভুল কিছু বলেনি। সে বিয়ে করুক বা না করুক, পাত্রের সামনে তো তাকে সুন্দরী দেখাতেই হবে, নইলে প্রেস্টিজের কি হবে তার? কথাগুলো ভাবতে গিয়ে মেহরিন নিজের দিকে তাকাল। চুলগুলো কেমন দেখাচ্ছে, আর মুখটা? না, তাকে যেতে হবে। মেহরিন চুপ করে আছে বলে বিরক্তিকর শ্বাস ফেলে শিফায় বলল, আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে নিচে নাম। মেহরিন নিচু স্বরে হ্যাঁ বলে ফোনটা নামিয়ে রাখল। প্রায় ৪০ মিনিট পর বাড়ির সামনে এসে দাঁড়াল শিফা। শাওন নিজেও রেডি হয়ে নিচে নামল। বেচারার মুখটা শুকিয়ে গেছে মেহরিনের বিয়ে হয়ে যাওয়ার কথা শুনে। মেহরিন নিচে নামতেই শিফার পানে চেয়ে মৃদু হাসল। অতঃপর তিনজন একসাথে বেরিয়ে পড়ল বিউটি পার্লারের উদ্দেশ্যে। প্রায় ১.৫ ঘণ্টা পর বিউটি পার্লার থেকে বেরিয়ে এলো তিনজন। মেহরিন বারবার মোবাইলের ফ্রন্ট ক্যামেরায় নিজের মুখ দেখছে। চুলগুলো বেশ সুন্দর করে সেট করা হয়েছে। মুখেও হালকা মেকআপ। শিফা গর্বিত ভঙ্গিতে বলল, দেখেছিস? আমি না থাকলে তোর কি অবস্থা হতো? মেহরিন ঠোঁট বাঁকিয়ে বলল, পৃথিবী ধ্বংস হয়ে যেত। অবশ্যই।
শাওন দুইজনের কথোপকথন শুনে বিরক্ত মুখে বলল, তোরা দুইজনই নিজেই নিজের ফ্যান। তোর সমস্যা? একসাথে বলে উঠল শিফা আর মেহরিন। শাওন সঙ্গে সঙ্গে চুপ মেরে গেল। তিনজন রাস্তার পাশে এসে রিকশার জন্য দাঁড়াল। দুপুরের রোদটা বেশ কড়া। মাঝে মধ্যে দু-একটা রিকশা গেলেও সবগুলোতেই যাত্রী বসা। মেহরিন বিরক্ত হয়ে বলল, আজকেই সব রিকশা উধাও হয়ে গেল। ঠিক তখনই তাদের সামনে এসে ধীরে ধীরে থামল একটি কালো গাড়ি। গাড়িটা দেখেই কেন জানি বুকটা ধক করে উঠল মেহরিনের। পরের মুহূর্তেই গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো আদ্রিয়ান। কপাল কুঁচকে আছে তার। ভার্সিটি গিয়েছিল, তবে জরুরি একটা কাজ পড়ে যাওয়া সেখান থেকে বেরিয়ে এসেছে সে। আর এখন পথিমধ্যে মেহরিনদের দাঁড়িয়ে থাকতে দেখে নিজেও থেমে গেল। আদ্রিয়ানকে দেখে মেহরিনের মুখের রং মুহূর্তেই উধাও। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো, শুকনো ঢোক গিলে ফিসফিস করে বলল, ইয়া আল্লাহ! শিফা আর শাওনও থমকে গেল পুরুষটিকে দেখে। শিফা মাথায় হাত দিল। ভার্সিটি না গিয়ে যে এখানে এসেছে তা বুঝতে পারলে এই রাগী স্যার নিশ্চয়ই পানিশমেন্ট দিবেন। তখন কি হবে? আদ্রিয়ান গাড়ি থেকে নেমে তিনজনের দিকে তাকিয়ে কপাল কুঁচকে নিল। গম্ভীর গলায় বলল, ভার্সিটির সময় এখানে কি করছো তোমরা? কেউ উত্তর দিল না তার শক্ত কণ্ঠে। আদ্রিয়ান পুনরায় বলল, আমি কিছু প্রশ্ন করেছি। মেহরিন শুকনো ঢোক গিলল। বলল, মানে স্যার আসলে? কি আসলে? মেহরিন কাঁদো কাঁদো মুখে শিফার পানে তাকাল। সেও মুখ লুকাচ্ছে ভয়ে। মেহরিন আদ্রিয়ানের দিকে ফিরে চোখে চোখ রাখতে চাইল, তবে পারল না। হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। মেহরিনের মাথা তখন প্রচণ্ড গতিতে সলিড একখানা অজুহাত খুঁজছে। অ্যান্সার মি ইডিয়ট। স্যার, আসলে শিফার নানি মারা গেছে। আদ্রিয়ানের ধমকে হুট করেই মুখ ফসকে কথাখানা বলে ফেলল মেহরিন। কথাটা বলে নিজে নিজেই থমকে গেল সে। শিফা শাওনও থমকে গেল তার কথায়। তিনজনই কয়েক সেকেন্ড পাথরের মতো দাঁড়িয়ে রইল। অন্যদিকে আদ্রিয়ানের ভ্রু ধীরে ধীরে উপরে উঠল। সে শিফার দিকে তাকাল। কপাল কুঁচকে জিজ্ঞেস করল, তোমার নানি মারা গেছেন? শিফা পাথরের ন্যায় ধীরে ধীরে মেহরিনের দিকে তাকাল। তা দেখে মেহরিন এমনভাবে চোখ বড় করল যেন এখন না বললে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। শিফা মেহরিনের ভয়ার্ত মুখ দেখে মনে মনে ১০১টা গালি ছুঁড়ল। তাকেই কেন বলির পাঠা হতে হল ভেবে বড্ড কান্না পেল। কি হল? কিছু জিজ্ঞেস করেছি আমি? পুনরায় আদ্রিয়ানের ধমকে শিফা তড়িঘড়ি মাথা নেড়ে বলল, জি স্যার। কখন? শিফা থতমত খেল। এখন কি বলবে? এই তো। মানে? আজ সকালে। শিফা উত্তর করার আগেই দ্রুত বলে উঠল মেহরিন। আদ্রিয়ানের দৃষ্টি এবার সরাসরি মেহরিনের উপর স্থির হল। আজ সকালে? জি। কয়টায়? এবার পুরোপুরি আটকে গেল মেহরিন। একটা মিথ্যা বলতে গিয়ে যে ১০টা মিথ্যা বলতে হবে তা বুঝতে আর বাকি রইল না। মেহরিন কাঁপা গলায় বলল, কয়টায় মানে? মারা যাওয়ার সময় কটা? শাওন মুখ ফিরিয়ে হাসি চেপে রাখতে লাগল পরিস্থিতি দেখে। তা দেখে মেহরিন দাঁতে দাঁত চেপে শাওনের দিকে তাকাল। অন্যদিকে আদ্রিয়ান আবার বলল, হাসপাতালে মারা গেছেন? উত্তর করল শিফা। জি। কোন হাসপাতালে? শিফা চোখ বন্ধ করে মনে মনে কালেমা পড়তে শুরু করল একের পর এক প্রশ্ন দেখে। মেহরিন কপাল মুছল ভয়ে। অন্যদিকে আদ্রিয়ানের সন্দেহ আরও বেড়ে গেল। আচ্ছা, নাম কি তোমার নানির? এই প্রশ্ন শুনে তিনজনেরই মাথা ফাঁকা হয়ে গেল। শিফা তো নিজের নানির আসল নামও মনে করতে পারছে না এই মুহূর্তে। আদ্রিয়ানের ঠোঁটের কোণে বাঁকা হাসি টানল। তাদের নির্বতা দেখে বলল, মজার ব্যাপার তো। মেহরিন কাঁপা গলায় বলল,
কি? নানি মারা গেছেন, কিন্তু তোমাদের কারোর মুখে দুঃখের ছিটেফোঁটাও নেই। নানির নামও বলছ না। তিনজন একসাথে গিলে ফেলল শুকনো ঢোক। আদ্রিয়ান এবার 2 হাত গুটিয়ে দাঁড়াল। আরেকটা প্রশ্ন। জি। শিফার নানি মারা গেছেন। তাহলে বিউটি পার্লারের সামনে কেন তোমরা? আবার মেকআপও করেছ দেখছি। পুরো পৃথিবী যেন কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল এই প্রশ্নে। মেহরিন, শিফা আর শাওন একে অপরের মুখের দিকে তাকাল। ধরা খেয়ে গেছে বুঝতে পারল বেশ। এখন? এখন কি হবে তাদের? কে বাঁচাবে? আদ্রিয়ান শান্ত কণ্ঠে ফের বলল, এখন সত্যিটা বলবে, নাকি আমি আরও প্রশ্ন করব? তিনজন আবার একে অপরের দিকে তাকাল। কাঁদো কাঁদো মুখ করে একে অপরের মনের কথা আদান প্রদান করল। অতঃপর চিৎকার করে একসঙ্গে বলে উঠল, দৌড়! পরের মুহূর্তেই তিনজন তিন দিক দিয়ে ছুট লাগাল। কে কোথায় পড়ে মরবে সেদিকে তাদের কোন খেয়াল নেই। এই আদ্রিয়ান হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মেহরিন ওড়না সামলাতে সামলাতে দৌড়াচ্ছে। শিফা চিৎকার করছে, আমি এমন বন্ধু আর জীবনে বানাবো না। মেহু, তোর সাথে ব্রেকআপ। শাওন হাঁপাতে হাঁপাতে বলছে, আমার তো কোনো দোষই ছিল না। তাহলে আমি কেন ফল ভোগ করছি? তারা তিনজন মুহূর্তেই চোখের আড়াল হয়ে গেল। অন্যদিকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আদ্রিয়ান কয়েক সেকেন্ড নির্বাক হয়ে তাদের পালানো দেখল। সে ভাবতেই পারেনি এই তিনটে এতটা খাটাস। তাহলে কি আর পালানোর সুযোগ দিত? চলবে। সুইটহার্ট, পার্ট 2। লেখনী মোনালিসা মেহরুজ।